সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই, এবং সবাই হয়তো এই অনলাইন ক্লাস ফলো করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। বিশেষ করে করোনা ঋতুর সময় যা যা মেনে চলা দরকার তোমরা সেটা মেনে চলছো এবং চলতে হবে। কারণ তা না হলে যদি অবস্থা গুরুতর হয়ে যায় তাহলে কিন্তু সেই অবস্থা কাটাতে দীর্ঘ সময় লাগতে পারে অথবা অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্যে যখনই বাইরে যাবে অবশ্যই মাস্ক পরিধান করবে। বাইরে থেকে আসলে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত পরিষ্কার করবে। তারপরে পুরাপুরি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে কোনো বৃদ্ধ মানুষ, কোনো শিশু এবং অসুস্থদের কাছে অবশ্যই যাবে না। তো যাই হোক, গত 4টা ক্লাস তোমরা হয়তো ফলো করেছো, আর যারা আজকে এই ক্লাসে যোগ দিচ্ছ তাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে যে ইতোপূর্বে 4 দিনে 4টা ক্লাস করা হয়েছে, তার আগেও ক্লাস করা হয়েছে, তবে ধারাবাহিকভাবে ইতোপূর্বে 4টা ক্লাস করা হয়েছে এবং সেই ক্লাসগুলো যারা দেখো নাই তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে। আর ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে 5ম ক্লাস, অর্থাৎ 4র্থ অধ্যায়ের 5ম ক্লাস। 4র্থ অধ্যায়ের ওয়েব ডিজাইনের বর্ণনামূলক পড়া যতটুকু ছিল সেটুকু শেষ করার পরে আমরা HTML অংশে এসেছি। এই নিয়ে 3টা ক্লাস হতে যাচ্ছে HTML সম্পর্কিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব হচ্ছে আমরা কয়েকটা ট্যাগ। তার মধ্যে আছে সুপারস্ক্রিপশন ট্যাগ, সাবস্ক্রিপশন ট্যাগ, অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, ফন্ট ট্যাগ, ইমেজ ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগ। দেখা যাক এই সময়ের মধ্যে আমরা কতটুকু কি করতে পারি, কারণ অতিরিক্ত ক্লাস যদি নেই তাহলে সেটা তোমাদের জন্য বিরক্তির সৃষ্টি হতে পারে। এই জন্য অতিরিক্ত না, 20 মিনিট ক্লাস নেওয়ার প্রত্যয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সুপারস্ক্রিপশন ট্যাগ। এই সুপারস্ক্রিপশন ট্যাগটা কোথায় ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয় সেটা তোমরা একটু দেখবে। যেমন আমরা এখানে যদি একটা ফর্মুলা লিখি, a + b² = a² + 2ab + b²। এখানে দেখো লেখাগুলো এর মধ্যে a + b ব্র্যাকেট সহ a + b এগুলোর অবস্থান কিন্তু স্বাভাবিকই আছে। আবার ইকুয়ালের অবস্থানও স্বাভাবিক আছে। a এর অবস্থান স্বাভাবিক, প্লাসের অবস্থান স্বাভাবিক, 2ab স্বাভাবিক, প্লাসের অবস্থান স্বাভাবিক, b এর অবস্থা স্বাভাবিক। কিন্তু এখানে যে 2 আছে, এই 2 স্বাভাবিকের চাইতে উপরে, এই 2 স্বাভাবিকের চাইতে উপরে, এই 2 স্বাভাবিকের চাইতে উপরে। যে সমস্ত সংখ্যা, বর্ণ বা বর্ণগুচ্ছ স্বাভাবিকের চাইতে উপরে অবস্থান করে সেইগুলোর জন্য আমরা ব্যবহার করব সুপারস্ক্রিপশন ট্যাগ। একটু আবার বলছি আমি এই বিষয়টা, যেগুলো স্বাভাবিক অবস্থানে থাকবে, যতটুকু স্বাভাবিক অবস্থানে থাকবে আমরা ততটুকুকে স্বাভাবিকভাবেই লিখব, কিন্তু যতটুকু স্বাভাবিকের চাইতে উপরে আছে আমরা শুধুমাত্র ওইটুকুকেই সুপারস্ক্রিপশন ট্যাগের মধ্যে লিখব। তো যাই হোক, আমরা এটা লিখে দেখাই। দেখো, আমাদের যদি ওয়েব পেজ তৈরি করতে হয় তাহলে অবশ্যই আমাদের শুরুতে লিখতে হবে HTML।
তারপরে এই অংশটা থাকবে হলো বডির মধ্যে, আমি হেড ট্যাগের কাজ করলাম না, হেড ট্যাগের অংশটা বাদ, তাহলে বডির মধ্যে আমি এটা লিখব a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি এই অংশটা কিন্তু স্বাভাবিকের মধ্যে আছে, শুধুমাত্র 2টা উপরে উঠে গেছে, অতএব আমরা এইটাকে লিখবো হচ্ছে, এই 2টাকে লিখবো সুপারস্ক্রিপশন ট্যাগের মধ্যে। দেখো এখানে সুপারস্ক্রিপশনের ওপেনিং ট্যাগ, সুপারস্ক্রিপশনের ক্লোজিং ট্যাগ। তারপরে আছে কি, তারপরে আছে সমান চিহ্ন স্বাভাবিক, এও স্বাভাবিক, কিন্তু 2টা আছে উপরে, তার মানে সুপারস্ক্রিপশন টু সুপারস্ক্রিপশন ক্লোজ। তারপরে আছে কি, আমরা এটা নিচে দেখাচ্ছি, তারপরে আছে হলো প্লাস 2ab প্লাস বি, এটাও স্বাভাবিক অবস্থায় আছে, তারপরে 2টা আছে উপরে, তার মানে হলো সুপারস্ক্রিপশন, তারপরে সুপারস্ক্রিপশন ক্লোজ। তাহলে দেখা গেল যে আমরা সুপারস্ক্রিপশনটা একটা কোথায় ব্যবহার করি। এখন যেহেতু আমাদের বডির কাজ শেষ, অতএব বডি ক্লোজ, আবার HTML কাজ, HTML ক্লোজ। তার মানে হলো আমাদের এই সুপারস্ক্রিপশন ট্যাগটা কেন ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, আমরা সেটা দেখিয়ে দিলাম। এখন তোমরা একটু খেয়াল করবে যে যদি কোনো লেখার অবস্থাটা এরকম হয়, কোনো লেখাটা যদি আমি এইভাবে লিখি যে এখানে আইসিটি, এই আইসিটির উপরে আইসিটি লেখা আছে, আইসিটির উপরে আইসিটি, তাহলে কিভাবে লিখবে, তাহলে এখানে এই আইসিটি স্বাভাবিক লিখবে, স্বাভাবিক লেখার পরে এখানে সুপারস্ক্রিপশন, তারপরে হচ্ছে আইসিটি সুপারস্ক্রিপশন ক্লোজ, তাহলে পরে হয়ে গেল। এখন এর পূর্বে HTML বডি, পরে বডি ক্লোজ, HTML ক্লোজ। এখানে একটা বিষয় বলি, যেটা একটা পরে শুরু হয় তার ক্লোজ করতে হয় আগে ধারাবাহিকভাবে, অর্থাৎ 1 নাম্বার ট্যাগ আগে শুরু হয়েছে, তারপরে 2 নাম্বার আর একটা ট্যাগ শুরু হয়েছে, তারপরে 3 নাম্বার আর একটা ট্যাগ শুরু হয়েছে, তাহলে সর্বশেষ শুরু হয়েছে 3 নাম্বার ট্যাগ, এই জন্য 3 নাম্বার ট্যাগটাকে আগে ক্লোজ, তারপরে 2 নম্বরটা ক্লোজ, আর তারপরে হচ্ছে 1 নম্বরটা ক্লোজ, অর্থাৎ যে ট্যাগটা পরে শুরু হয় সেই ট্যাগটা ক্লোজ আগে করতে হয়। তো আমরা সুপারস্ক্রিপশন ট্যাগটাকে দেখালাম, এখন সাবস্ক্রিপশন ট্যাগটাকে দেখাই। সাবস্ক্রিপশন ট্যাগটা হচ্ছে সুপারস্ক্রিপশন, যেমন কোনো লেখা যখন নিচে থাকে উপরে থাকে তখন তার জন্য সুপারস্ক্রিপশন ব্যবহার করা হয়, কিন্তু যখন কোনো লেখা নিচে থাকে, যেমন আমরা এখানে লিখি যে a ইকুয়াল টু a1 যোগ a2 যোগ a3 ডট 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 প্লাস an, এরকম যদি হয় তাহলে আমরা সাবস্ক্রিপশন ট্যাগ সেখানে ব্যবহার করব। কেননা এখানে সব কিছুই স্বাভাবিক আছে, 1 2 3 এবং n এইগুলোই আছে হলো নিচে, অতএব আমাদের এগুলোর জন্য সাবস্ক্রিপশন ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে আমি এটা কিভাবে লিখব, আমার সেই HTML বডি আগেই আছে, আমি ওই অংশটা দেখাবো না, তোমরা দেখো এখানে এ লিখব, এখানে লিখব হচ্ছে sub1 সাব ক্লোজ, তারপরে হলো প্লাস a sub2 সাব ক্লোজ, তারপরে আমরা দেখি প্লাস a sub3 সাব ক্লোজ, তারপরে প্লাস সাব n সাব ক্লোজ, তারপরে হলো বডি ক্লোজ, HTML ক্লোজ। তার মানে হলো যে সাবস্ক্রিপশন ট্যাগ আমরা কোথায় ব্যবহার করব, যে লেখাটা নিচে থাকবে, যতটুকু নিচে থাকবে ততটুকুর জন্য আমরা সাবস্ক্রিপশন ব্যবহার করব, আর যেটুকু স্বাভাবিক থাকবে সেটুকুর জন্য আমরা অবশ্যই সাবস্ক্রিপশন ব্যবহার করব না। আমাদের আরও কিছু বিষয় আমরা দেখি এখান থেকে সাবস্ক্রিপশন ট্যাগ নিয়ে, যারা সায়েন্সে আসো তারা এগুলো জানো, এবং যারা অন্যান্য বিভাগে আছেও তারাও জানো। সেটা হলো, যেমন আমরা পানির সংকেত লিখি,
H2O। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ H এবং O কিন্তু স্বাভাবিক আছে, তাহলে 2টা আছে হচ্ছে নিচে, তার মানে H সাবস্ক্রিপশন 2 সাবস্ক্রিপশন ক্লোজ তারপরে O। আবার আমরা সালফিউরিক অ্যাসিডের সংকেত যখন দেই তখন আমরা এভাবে লিখি, তাহলে সেখানে আমরা কি লিখব? H সাবস্ক্রিপশন 2 সাবস্ক্রিপশন ক্লোজ SO সাবস্ক্রিপশন 4 সাবস্ক্রিপশন ক্লোজ। তার মানে হলো এভাবে আমরা লিখব। এখন প্রশ্ন হলো, যদি আমাদের এমন কোনো লেখা আসে যেমন x এর উপরে x তার উপরেও x, তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? এখানে দেখো, আমরা ধরে নেই যে এই এক্সটা স্বাভাবিক অবস্থায় আছে, মাঝের এক্সটা স্বাভাবিক আছে, আগেরটা সাবস্ক্রিপশনে আছে, পরেরটা সুপারস্ক্রিপশনে আছে, তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। তার মানে হলো কি, সাব এক্স সাব ক্লোজ তারপরে এক্স তারপরে সুপ এক্স সুপ ক্লোজ। এভাবে দিলেই কিন্তু আমরা এই ধাপটা লিখতে পারি। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাবস্ক্রিপশন ট্যাগ এবং সুপারস্ক্রিপশন ট্যাগ এই দুটো ট্যাগ আমরা শেষ করলাম। এখন আমাদের কি আর কিছু ট্যাগ আছে, যেমন আমরা যদি ক্রমানুসারে কোনো কিছু লিখি, যেমন আমরা এখানে লিখতে পারি 1 বুক, 2 পেন, 3 খাতা। এইভাবে যদি আমরা ক্রমানুসারে ধারাবাহিকভাবে একটা লিস্ট আকারে যদি কোনো জিনিস লিখি 1 2 3 4 5 6, তাহলে এইটা লেখার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? এটা হচ্ছে একটা ক্রমানুসারে লেখা। তার মানে হচ্ছে অর্ডারে, একটা অর্ডারে লেখা আছে, আর এর জন্য আমাদের ব্যবহার করতে হবে অর্ডার লিস্ট। তার মানে হচ্ছে আমরা সেভাবে লিখি, তাহলে এখানে HTML, তারপরে হলো বডি, তারপরে হচ্ছে আমরা এখানে লিখব OL দিয়ে আমরা কোনো কিছুই যদি না দেই, ওয়েলের মধ্যে যদি আমরা কোনো অ্যাট্রিবিউট ব্যবহার না করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 1 2 3। তো এটা বাই ডিফল্ট 1 2 3 থাকবে। বাই ডিফল্ট মানে কি? অর্থাৎ যা আগের থেকেই সেট করে রাখা। তাহলে আমরা এখানে লিখব ওয়েল, লেখার পরে আমরা এই ওয়েল ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত ট্যাগ হিসাবে থাকে হচ্ছে লিস্ট ট্যাগ। LI দিয়ে বুক, LI ক্লোজ, LI দিয়ে পেন, LI ক্লোজ, LI দিয়ে খাতা, LI ক্লোজ। এখন তারপরে হচ্ছে OL ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এখানে আমরা যদি গোটা ট্যাগ, আরেকটা কথা বলি, এই যে আমরা নিচে নিচে লিখছি, অনেক সময় তোমাদের মনে হতে পারে যে আমাদেরকে এইভাবে নিচে নিচেই লিখতে হবে, না হলে কি এভাবে নিচে নিচে আসবে না? আসলে বিষয়টা কিন্তু তা না। তোমরা ইচ্ছা করলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 1 লাইনে লিখে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে ডিসপ্লেতে দেখানোর জন্যে, খাতায় প্রশস্ততার কারণে, অথবা দেখতে ভালো যাতে লাগে সে কারণের জন্যই এভাবে নিচে নিচে লেখা যায়, নিচে নিচে লেখা হয়। তো এখানে যদি আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে বুক, পেন, খাতা, এর আগে হচ্ছে 1 2 3। যদি 4 হতে হয় তাহলে এর নিচে লিস্ট আর একটা জিনিস, যদি 5 হতে হয় তার নিচে আর একটা জিনিস লিস্ট। এভাবে আমরা ধারাবাহিকভাবে লিখে যেতে পারবো। আর একটা বিষয় হচ্ছে, এখন এর আগে যদি আমাদের এইগুলো না থাকে, এইগুলো না থেকে যদি আমাদের এইভাবে থাকে A B C, এইভাবে যদি লেখা থাকে, তাহলে আমাদের এখানে কি করতে হবে? তাহলে আমরা এখানে ওয়েল এর মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট
যোগ করব সেটা হচ্ছে স্টার্ট। স্টার্ট দিয়ে এখানে আমরা এইটা দিয়ে দেব, দিয়ে দিলে আমরা এখানে এবিসি লিখেছি, আমাদের এখানে এবিসি লেখা আসবে, অর্থাৎ আমরা স্টার্টটা দিয়ে দেব, তাহলে এবিসি লেখা হয়ে যাবে। এখন যদি আমি এখানে ছোট হাতের এ দেই তাহলে ছোট হাতের এবিসি হয়ে যাবে। যদি আই দেই তার মানে রোমান অক্ষরে সিরিয়াল এসে যাবে। ঠিক আছে, এখন এটা হলো আমাদের অর্ডার্ড লিস্টের ব্যাপার। এখন কোনো সময় যদি আমাদের এইভাবে অর্ডার লিস্ট না, এখানে কোনো তালিকায় থাকবে না, তাহলে যদি এখানে কোনো তালিকা যদি আমাদের না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব? একটু খেয়াল করো যে আমাদের যদি এখানে তালিকা আমরা না দেই, আমরা যদি এখানে তালিকা না রাখি তাহলে পরে এটা ওএল এর বদলে হবে ইউএল। তালিকা ছাড়া যদি আমরা লিখি তাহলে এটা হবে ইউএল। তাহলে ইউএল যদি দিয়ে দেই, আমরা এখানে যদি ইউএল ট্যাগ ব্যবহার করি তাহলেই এইভাবে অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট একই রকম থাকবে, আনঅর্ডার্ড লিস্ট। তো এখানে একই রকম থাকবে, অথচ এটার নাম হবে আনঅর্ডার্ড লিস্ট, সেজন্য ইউএল, আনঅর্ডার্ড লিস্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আনঅর্ডার্ড লিস্টের মধ্যেও আমরা বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু দিতে পারি। সেই স্টাইলটা কি? আমরা যদি এখানে এর মধ্যে লিখে দেই যে স্টাইল দিয়ে লিস্ট স্টাইল বা টাইপ, আমরা যদি এখানে শুধু টাইপ দেই, যে এখানে টাইপ দিয়ে এখানে টাইপ দিলাম, টাইপ দিয়ে এখানে লিখলাম হচ্ছে সার্কেল। সার্কেল যদি দেই তাহলে প্রত্যেকটার আগে বৃত্ত আসবে। যদি আমরা এখানে সার্কেলের বদলে যদি লিখি স্কোয়ার, তাহলে প্রত্যেকটার আগে একটা বর্গক্ষেত্র আসবে। যদি এখানে দেই ডিস্ক, প্রত্যেকটার আগে সিডির ছবির মতো ছবি আসবে। যদি আমরা দেই যদি এখানে টিক, তাহলে প্রত্যেকটা লেখার আগে এখানে টিক চিহ্ন আসবে, এখানে টিক চিহ্ন আসবে। যদি এই স্টার, প্রত্যেকটার আগে তারকা চিহ্ন আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সুপারস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, ওএল এবং ইউএল ট্যাগ সম্পর্কে দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে ফন্ট ট্যাগ। এই ফন্ট ট্যাগ দিয়ে কি কাজ করা হয়? ফন্ট ট্যাগ, ফন্ট ট্যাগ, ফন্ট মানে কি? ফন্ট মানে হচ্ছে কম্পিউটারে আমরা যে সমস্ত বর্ণ, অক্ষর, বিভিন্ন রকম চিহ্ন এইগুলো ব্যবহার করি, এইগুলোকেই বলা হচ্ছে ফন্ট। এই ফন্ট ট্যাগের সাহায্যে আমরা কি করতে পারি? কোনো একটা লেখার রঙের পরিবর্তন করতে পারি, তার স্টাইলের পরিবর্তন করতে পারি, তারপরে সেই ট্যাগ দিয়ে কি করতে পারি? তার আকার পরিবর্তন করতে পারি, নির্দিষ্ট ফেসের লেখা আমরা সেখানে যোগ করতে পারি। আমরা এই কাজগুলো এখানে করতে পারি। তাহলে ফন্ট ট্যাগ, সেই ফন্ট ট্যাগ আমি এখানে বাংলাদেশ লেখাটাকে আমাকে বলা হলো যে আমি এখানে বাংলাদেশ লিখব, এবং এই বাংলাদেশ লেখার সাথে আমার এই বাংলাদেশের রংটা হবে সবুজ অথবা নীল অথবা লাল, যে কোনো একটা রং বলে দেয়া হলো। এবং এর সাইজটা হবে হচ্ছে, এর সাইজটা, এই লেখার সাইজটা হবে হলো 15 সাইজের। এই লেখাটা হবে এরিয়াল ব্লকে, এরিয়াল, এর ফেস হবে এরিয়াল। এইরকম বিভিন্ন রকম বর্ণনা যদি দিয়ে দেওয়া হয় তাহলে এই লেখাটাকে আমরা কিভাবে লিখব? এখানে আমাদের যতগুলো বৈশিষ্ট্যের কথা বলা হবে ততটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে, যতগুলো বৈশিষ্ট্য ততটা অ্যাট্রিবিউট। তাহলে আমরা এখানে দেখি এই বাংলাদেশটাকে যদি ওইগুলো
বলা হয়, তাহলে আমরা এখানে ফন্ট অর্থাৎ এই আগে কিন্তু HTML, তারপরে হলো বডি, এটা নেওয়ার পরে ফন্ট, আমরা এখানে দিব ফেস। ফেস হচ্ছে এরিয়াল। তারপরে হচ্ছে সাইজ, সাইজ হচ্ছে 15। তারপরে হচ্ছে কালার, কালার হচ্ছে গ্রিন। তারপরে হচ্ছে আর কি আছে, যাই হোক এই পর্যন্তই থাক। এইটা লেখার পরে আমরা এরপরে লিখব হচ্ছে বাংলাদেশ, আমরা সেটা এখানে লিখব, ওইদিকে না লিখে আমরা এখানে লিখলাম বাংলাদেশ। তারপরে হচ্ছে আমরা এই ফন্ট ট্যাগটা ক্লোজ করে দিলাম, তারপরে বডি ক্লোজ, তারপরে HTML ক্লোজ। তাহলে দেখা যাচ্ছে যে এর ফলে এই বাংলাদেশ লেখাটা হচ্ছে এরিয়ালের সাইজটা হবে 15, আর এর কালারটা হবে হচ্ছে গ্রিন। এছাড়া আমরা আরও বিভিন্ন স্টাইল এখানে যোগ করতে পারি। এখন এই যে 15 আছে, 15-র বদলে কিন্তু আমি এখানে +3 লিখতে পারি। +3 মানেও 15, তার মানে +3 মানে কি, এর সঙ্গে 12 যোগ আছে। আমরা এইভাবেও এটা করতে পারি, করলে পরে কিন্তু আমাদের লেখাটাকে কম্পিউটারে ওইভাবে করে নেবে। এইগুলো আমি কোনো একটা সময়ে কম্পিউটার দিয়ে করিয়ে তোমাদের দেখাবো। তো আগে আপাতত থিওরি ক্লাসটা এভাবে হয়ে যায়। তাহলে আমাদের ফন্ট ট্যাগ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এরকম আমরা যে কোনো লেখাকে আমরা এভাবে লিখতে পারি। আবার স্টাইল দিয়েও লেখা যায়। স্টাইল দিয়ে এভাবে লেখা যায়। আমরা যদি সেটা স্টাইল দিয়ে লেখার যে বিষয়টা আছে, যদি সেটা আমরা দেখি, মনে করি যে হেডিংয়ের কোনো লেখা আছে, সেটা আমরা স্টাইল দিয়ে লিখব। লেখাটা হেডিং, গতদিন আমরা এইচ ট্যাগ সম্পর্কে বলেছিলাম, সেই এইচ ট্যাগের হেডিং দিয়ে আমরা হেডিংয়ের কোনো লেখাটা আমরা লিখব। তাহলে আমরা এখানে কি লিখব, HTML, তারপরে হচ্ছে আমরা এর মধ্যে নেব হেড। HTML এর পরে আমরা হেড ট্যাগ নেব। হেড ট্যাগের মধ্যে আমরা নেব হচ্ছে স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগের মধ্যে নিয়ে আমরা H1 এর এইখানে আমার স্টাইলটা আমি এখানে লিখব। সেই স্টাইলটা হচ্ছে এখানে কালার, এইখানে কোলন দিয়ে কালার হচ্ছে রেড, রেড দিয়ে এখানে একটা সেমিকলন, এটা দেওয়ার পরে স্টাইল ট্যাগ ক্লোজ, তারপরে হেড ক্লোজ, তারপরে এখানে আমি বডি লিখলাম, তারপরে লিখলাম হচ্ছে H1, তারপরে আমি এখানে বাংলাদেশ লিখলাম। বাংলাদেশ লিখে H1 ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে কি হবে, এখানে কিন্তু আমি হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ নিয়ে এই H1 এর কালারটা কি হবে সেটা এখানে বলে আসলাম। তারপরে এখানে H1 মানে হেডিং এর সর্বোচ্চ সাইজ, এই H1 এর মধ্যে বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশটা লাল রঙের হবে। এখানে যদি আমি গ্রিন লিখি, বাংলাদেশটা গ্রিন কালারের হবে। তো এভাবেও আমরা ফন্টের কালারটা চেঞ্জ করতে পারি। এরপরে আমি এর আগের দিনই তোমাদের দেখিয়েছিলাম ইমেজ ট্যাগ, যে ইমেজ ট্যাগটা কিভাবে লেখা হয়, সেই ইমেজ ট্যাগ। তো আমাদের ইমেজ ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগ এইগুলো আমরা আগামী দিন দেখাবো, কারণ ওই ট্যাগগুলো অনেক বড়। আমার ক্লাসের সেশনও বেশ বড় হয়ে যাচ্ছে,
এই জন্য এত বড় ক্লাস নেওয়ার সুযোগ আপাতত অনলাইনে কম, সেজন্যে এই ক্লাসটা আর লম্বা করতে চাচ্ছি না। আমাদের ইমেজ ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগ, এই ট্যাগ দুটো বড় এবং এই ট্যাগ দুটো বিশেষভাবেই পরীক্ষায় আসে, সেই জন্য এটা আগামী লেকচারে যোগ করব। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।